আজকের ভিডিওতে বায়ুমণ্ডলের ওজোন স্তর সম্পর্কে আলোচনা করব। এই ওজোন যে স্তর, এই ওজোন স্তরটি বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি রয়েছে সেই স্তরে এই ওজোন গ্যাসের পাতলা একটি আবরণ আছে, যাকে আমরা এই ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলি। আর এই ওজোন স্তর পৃথিবীর সমস্ত জীবজগৎকে রক্ষা করতে সাহায্য করে থাকে। আর এটা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় এই ওজোন গ্যাসের যে স্তর অর্থাৎ ওজোনোস্ফিয়ার অবস্থান করছে। এবার আমরা জানব বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের সৃষ্টিটা কিভাবে হয়ে থাকে। তো বায়ুমণ্ডলের এই যে ওজোন স্তর, এই ওজোন স্তরে যে ওজোন গ্যাস তৈরি হয়, এই ওজোন গ্যাস তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা হলো এই আলোক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, যেটা এই চ্যাম্পম্যান বিক্রিয়া বলে। এক্ষেত্রে কি হয়, এই সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে, এই অতি বেগুনি রশ্মির প্রভাবে এই অক্সিজেন অণু ভেঙে দুটো মুক্ত অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। অর্থাৎ অক্সিজেনের সংকেত কি, রাসায়নিক সংকেত আমরা জানি O2। তো এই O2 অর্থাৎ এই অক্সিজেনের অণুর উপর যখন অতি বেগুনি রশ্মি পড়ে তখন কি হয়, এই অক্সিজেন অণুটা ভেঙে যায়, ভেঙে দুটো মুক্ত অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। অর্থাৎ এইটা এবারে এই যে মুক্ত অক্সিজেন পরমাণু, এই মুক্ত অক্সিজেন পরমাণু অন্য একটি অক্সিজেন অণুর সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে ওজনের একটি অণু গঠন করে। কারণ ওজনের যে সংকেত এটা হচ্ছে O3। ওজনের মধ্যে 3টে অক্সিজেন পরমাণু থাকে। তো প্রথমে তাহলে কি হলো, প্রথমে এই আল্ট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন অণু ভেঙে দুটো অক্সিজেন পরমাণু তৈরি করলো। এবারে ওই যে মুক্ত অক্সিজেন পরমাণু, সেই পরমাণু এটা অক্সিজেনের একটি অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজনের একটা অণু তৈরি করলো। আর এইভাবেই প্রাকৃতিকভাবে এই ওজোন গ্যাসের তৈরি হওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এবারে আসবো এই ওজোন স্তরের ক্ষয় বা বিনাশ, অর্থাৎ সেটা কিভাবে হয়ে থাকে। তো দেখো, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে মানুষের ক্রিয়াকলাপের কারণে এই স্তরের ভারসাম্য নষ্ট হচ্ছে। কারণ ওজোন একটা প্রাকৃতিক মানে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তরটা একটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া স্তর। আর যেখানে এই মানুষের ক্রিয়াকলাপের ফলে কি হচ্ছে না, এই স্তরটার ভারসাম্য অর্থাৎ ওজোন গ্যাস নষ্ট হচ্ছে। অর্থাৎ ওজোন স্তর আস্তে আস্তেই পাতলা হয়ে যাচ্ছে, যাকে এই ওজোন ছিদ্র বা ওজোন হোল বলা হয়ে থাকে। আর এর প্রধান কারণ হিসেবে এই মানুষের ব্যবহৃত বিভিন্ন যে রাসায়নিক পদার্থ, বিশেষ করে সিএফসি অর্থাৎ এই ক্লোরোফ্লুরোকার্বন, যা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে এই সমস্ত জায়গা থেকে নির্গত হয়ে থাকে। এছাড়াও এর পাশাপাশি এই হ্যালোন গ্যাস, কার্বন টেট্রাক্লোরাইড, নাইট্রোজেন অক্সাইড এর জন্যে এই ওজোন গ্যাসের বিনাশের জন্যে দায়ী। আর এই ওজোন গ্যাসের ক্ষয়ের প্রক্রিয়াটা কিভাবে হয় দেখো না, এই বায়ুমণ্ডলেতে যে সিএফসি নির্গত হয়, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে এই ক্লোরোফ্লুরোকার্বন বায়ুমণ্ডলে যখন মেশে তখন কি হয়, এই বায়ুমণ্ডলের মানে সূর্য থেকে আগত যে অতি বেগুনি রশ্মি তার আঘাতে এটা ভেঙে যায়, মানে সিএফসি থেকে ক্লোরিনটা আলাদা হয়ে যায়। আর এই সক্রিয় যে ক্লোরিন যে পরমাণু, এগুলো কি করে, এই চেন রিয়াকশনের মাধ্যমে এই লক্ষ লক্ষ ওজোন অণুকে ভেঙে সাধারণ অক্সিজেনে পরিণত করে থাকে। আর যার ফলে এই ওজোন স্তর বিনাশপ্রাপ্ত হচ্ছে। তো ওজোন গ্যাসকে নষ্ট করা বা ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করার প্রধান যে রাসায়নিক সেটা হলো এই ক্লোরিন। আর এই ক্লোরিন যে সমস্ত সোর্স থেকে বায়ুমণ্ডলে মেশে সেই সমস্ত জায়গা থেকেই সেই সমস্ত সোর্সগুলোই হলো ওজোন গ্যাসের বা ওজোন স্তর বিনাশের অন্যতম মূল মানে উৎস বলা যেতে পারে। এবং তার মধ্যে একটা হলো এই সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। এবারে দেখো এই ওজোন স্তরের পুনর্গঠনটা কিভাবে হতে পারে, অর্থাৎ যে ক্ষতিটা হয়ে এসেছে এতদিন ধরে সেই ক্ষতির রেস্টোরেশনটা কিভাবে হতে পারে। অর্থাৎ এই ওজোন স্তর হচ্ছে একটা প্রাকৃতিক সৌর পর্দা। এটা আমাদের পৃথিবীর জীবজগৎকে রক্ষা করছে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাব থেকে। তো যে কারণে ওজোন গ্যাসের স্তরটা থাকাটা আমাদের ক্ষেত্রে খুবই জরুরি। তো এই ওজোন স্তরের এই যে ভয়াবহ যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা
আটকানোর জন্যে বা আস্তে আস্তে সেই ক্ষতিটা যাতে আবার সারিয়ে তোলা যায়, তার জন্যে এই বিশ্বব্যাপী বিভিন্ন প্রচেষ্টা শুরু হয়, যার মধ্যে একটা হলো এই মন্ট্রিল প্রোটোকল। এই ওজন যেটা এই 1987 সালে আয়োজিত হয়েছিল বা এই প্রোটোকলটা তৈরি করা হয়েছিল। এক্ষেত্রে দেখো এই ওজোন স্তরকে বাঁচাতে এই 1987 সালে এই আন্তর্জাতিকভাবে যে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়, এই মন্ট্রিল চুক্তির মূল লক্ষ্যই ছিল এই সিএফসি এবং অন্যান্য ওজোন স্তরকে মানে ক্ষতিকারী যে সমস্ত পদার্থ আছে সেইগুলোর উৎপাদন এবং ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে, যাতে কোনোভাবে বায়ুমণ্ডলে আর এই ক্লোরিন জাতীয় কোনো গ্যাস বায়ুমণ্ডলে না মিশতে পারে, যেটা ওজোনকে ক্ষতি করে। আর তারপর থেকে দেখো দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে বর্তমান পরিস্থিতিতে কোথায় আমরা দাঁড়িয়ে আছি। দেখো এই চুক্তির সফল বাস্তবায়নের ফলে ওজোন স্তরটি ধীরে ধীরে নিজেকে পুনর্গঠন করেছে। কারণ শুরুতে যেটা আমি বললাম যে ওজোন গ্যাসের সৃষ্টির যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক ব্যাপার। যদি ক্ষতিটাকে কমানো যায় ওজোন স্তরের, তাহলে আস্তে আস্তে প্রকৃতি ওজোন স্তরের যে ক্ষতিটা এতদিন ধরে হয়েছে সেটাকে আস্তে আস্তে পূরণ করে নিতে পারে। আর এই মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল হওয়ার পর আস্তে আস্তে এই সিএফসির উৎপাদন বা অন্যান্য ওজোন ক্ষয় মানে ধ্বংসকারী যে সমস্ত পদার্থ তার উৎপাদন এবং ব্যবহার আস্তে আস্তে কমিয়ে আনা বা বন্ধ করার ফলে আস্তে আস্তে কি হয়েছে, দীর্ঘ সময় ধরে এই ওজোন গ্যাসের যে স্তরটা সেটা নিজেকে অনেকটা হিলিং করতে পেরেছে, পুনর্গঠন করতে পেরেছে। আর এর ফলে কি হয়েছে দেখো, এই ভবিষ্যতে কি হতে পারে, অর্থাৎ এই বিজ্ঞানীদের ধারণা ও জাতিসংঘের পরিবেশ কর্মসূচির রিপোর্ট অনুযায়ী যদি বর্তমানের ধারা বজায় থাকে, তবে এই 2024 সালের মধ্যে পৃথিবীর বাকি অংশের ওজোন স্তর এই 1980 সালের পূর্বের অবস্থায় ফিরে আসবে। মানে যদি এই জিনিসগুলো ঠিকঠাকভাবে রক্ষিত হয় তাহলে, কারণ 1980 কথাটা এখানেতে কেন বলা হচ্ছে, তার কারণ 1980 সালের আগে পর্যন্ত ওজোন স্তরটা সুস্থ স্বাভাবিক ছিল, অতটা মানে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে মানুষের কার্যকলাপের ফলে এই যে ক্লোরিন গ্যাস নির্গত মানে বায়ুমণ্ডলে মেশার দরুন এই ওজোন স্তরের যে স্তরটা সেটা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মন্ট্রিল চুক্তি যেটা হয়েছিল সেটা এই 1987 সালে, এবং সেখানেতে যেটা তারপর থেকে যে কাজগুলো হয়েছিল এই চুক্তি অনুযায়ী, সেটার ফলে এই 2024 সাল মানে বিগত 2024 সালের মধ্যে এই 24 সালের মধ্যে এক্সপেক্ট করা হয়েছিল যে 2024 সালের মধ্যেই 1980 সালের পূর্বের অবস্থা ফিরে আসবে। কিন্তু সবচেয়ে যে ক্ষতিগ্রস্ত যে অ্যান্টার্কটিকার ওপরের যে ওজোন ছিদ্রটা এই 2066 সালের মধ্যে সম্পূর্ণ নিরাময় এবং পুনরুদ্ধার হয়ে যাবে। অর্থাৎ দেখো এই যে এক্সপেকটেশনটা করা হয়েছিল এই মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে, যে যদি এই প্রোটোকল ঠিকঠাকভাবে মানা হয় তাহলে 2024 সালের মধ্যে পৃথিবীর যে ওজোন স্তর সেটা 1980 সালের আগের অবস্থায় ফিরে আসবে, মানে অনেকটা ভালো অবস্থায় সেটা চলে আসবে। আর ওজোন স্তরের সব থেকে যেটা ক্ষতি হয়েছে যেটা হচ্ছে অ্যান্টার্কটিকার ওপরেতে, যেখানে একটা বড় ওজোন ছিদ্র তৈরি হয়েছে, তো সেটা রিকভার হতে 2066 সাল পর্যন্ত সময় লাগবে। তো সেইভাবে এটা একটা এক্সপেকটেশন করা হয়েছিল, কিন্তু এবার এই এক্সপেকটেশন অনুযায়ী কতটা কি হয়েছে সেটা এবারেতে দেখা যাবে। তো দেখো এইখানে এই নাসার উপগ্রহ চিত্র একটা আছে, যেখানে দেখো এই যে 1971 সালের একটা ছবি এখানেতে দেওয়া রয়েছে। 1971 সালে দেখো ওজোন স্তর এই যে অ্যান্টার্কটিকার ওপরেতে একদম সুস্থ স্বাভাবিক আছে। তারপরে দেখো 1971 সাল থেকে 2017 সালেতে এখানেতে দেখো এই যে নীল কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, এইরকম বড় একটা হোল তৈরি হয়ে গেছে। তো ওজোন হোল আর কিছু নয়, ওজোন স্তরের যে লেয়ারটা সেটা পাতলা হয়ে যাওয়া। তো পাতলা হয়ে গিয়ে এরকম হয়ে যায়, মানে অ্যান্টার্কটিকার উপরেতে এই জায়গাটাতে ওজোন স্তর প্রায় নেই বললেই চলে সেই রকম। এবার তারপরেতে যখন এই মন্ট্রিল প্রোটোকল যখন হলো, তারপর থেকে একটা দীর্ঘ সময় পরে এই যে দেখো যে যদি হয়, কারণ 2041 সালে তো আমরা এখনও পৌঁছাইনি, আর 2065 সালেও আমরা এখনও পৌঁছাইনি। তো মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী যদি সব ঠিকঠাকভাবে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে 2041 সাল নাগাদ অ্যান্টার্কটিকার যে ওজোন হোল
এই ওজন হোলটার পরিস্থিতি এইরকম আসবে এবং সেটা 2065 সাল আসতে আসতে সেটা মোটামুটি আগের অবস্থাতে অনেকটা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। সবশেষে দেখো, এই যে বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে এর গুরুত্ব কি, অর্থাৎ এই বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের একটা প্রাকৃতিক সৌর পর্দা এই হিসাবে কাজ করে থাকে, যেটা আমাদের পৃথিবীতে এই যে সূর্য থেকে আগত যে অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মির যে মারাত্মক প্রভাব, সেই প্রভাবকে আটকে দেয়, যার কারণে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ বা আমাদের এই যে সমগ্র জীবজগৎ আছে এই ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তারপর দেখো, যার ফলেতে যেটা হয় কি, যে অতি বেগুনি রশ্মি যেহেতু সেইভাবে আর আসছে না, ওজোন স্তর যেটাকে আটকে দিচ্ছে, তার ফলে এই মানব স্বাস্থ্য এর সুরক্ষিত থাকে। অর্থাৎ এই ওজোন স্তর মানব জাতিকে এই ত্বকের ক্যান্সার, চোখের ছানি এবং শরীরের আরও অন্যান্য যেসব রোগ তার প্রতিরোধ করার যে ক্ষমতা যেটা কমে যেত এই অতি বেগুনি রশ্মির প্রভাবে, সেটা আটকে দেওয়ার ধরুন এই সব ক্ষতিকর মানে অসুখ বিসুখ থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পেরেছে। এবার দেখো, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাতেও ওজোন স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। অর্থাৎ সমুদ্রে থাকা এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ফাইটোপ্লাঙ্কটন অতি বেগুনি রশ্মির প্রভাবে মারা যায়, যা সামুদ্রিক খাদ্য শৃঙ্খল ধ্বংস করতে পারে। তো এই ওজোন স্তর এদেরকে রক্ষা করে থাকে। আর উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া স্বাভাবিক রাখতেও এবং ফসলের উৎপাদন হ্রাস পাওয়া থেকেও এই যে ওজোন স্তর বাঁচায়। তার কারণ এই যে আলট্রাভায়োলেট রেজ অতি বেগুনি রশ্মি, এই অতি বেগুনি রশ্মির প্রভাবে এই সমস্ত কিছুগুলো যেগুলো এই বাস্তুতন্ত্রের ভারসাম্য, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, মানুষের স্বাস্থ্য, এগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়। তো সামগ্রিকভাবে এই ওজোন স্তর যেহেতু এই অতি বেগুনি রশ্মিকে আটকে দেয় একটা ছাতার মতন, সেই জন্যে এই ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎ সুরক্ষিত থাকে। এটাই ওজোন স্তরের সব থেকে বড় গুরুত্ব হিসাবে ধরা হয়ে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।